সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। বর্তমান করোনা মহামারী পরিস্থিতির কারণে হয়তো তোমাদের মুখোমুখি ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। আমরা যতদূর সম্ভব চেষ্টা করছি তোমাদেরকে অনলাইনে ক্লাসগুলো রেগুলার তোমাদেরকে মনোযোগী করার জন্য। আশা করি তোমরা ফলপ্রসূ হচ্ছ, বাড়িতে বসে নিয়মিত পড়াশোনাটা চর্চা করছো এবং আমাদের যে অনলাইনে মূল্যায়ন পরীক্ষাগুলো হচ্ছে সেগুলো পরীক্ষাগুলো নিয়মিত পরীক্ষাগুলো দিচ্ছ। আজকে তোমাদেরকে আমি পড়িয়েছি গতকাল ক্লাসে যেটা পড়িয়েছিলাম আমাদের বৈজ্ঞানিক আবহ সাদৃশ্যপূর্ণ অনুমান। আমরা তো বৈজ্ঞানিক আবহ সম্পর্কে জেনেছি। আজকে আমরা একটু জানবো সাদৃশ্য অনুমান সম্পর্কে। সাদৃশ্য অনুমান কি, সাদৃশ্য অনুমানের বৈশিষ্ট্য এবং সাদৃশ্য অনুমানের প্রকারভেদ, এই তিনটা নিয়ে আমরা একটু মোটামুটি তোমাদেরকে একটু সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করবো। আশা করি তোমরা ফলপ্রসূ হবে। তাহলে শুরু করা যাক। আমাদের সাদৃশ্য অনুমান কি? তোমাদেরকে আমি বৈজ্ঞানিক আরম্ভ যখন পড়িয়েছিলাম ওখানে আমি সাদৃশ্য অনুমান সম্পর্কে একটু ধারণা দিয়েছিলাম। সাদৃশ্য অনুমান হচ্ছে দুইটা জিনিসের মধ্যে একটা সমতা বজায় রাখা, অর্থাৎ একটা গুণ যেটার মধ্যে উপস্থিতি দেখা যায় সেই একই গুণের উপস্থিতি যদি আমি অন্য জায়গায় গিয়ে যদি দেখতে পাই, অর্থাৎ দুটি বস্তুর মধ্যে যদি একটা মিল খুঁজে পাই, তাহলে সেটাকে বলা হয় সাদৃশ্য অনুমান। অর্থাৎ সাদৃশ্য মানে তোমরা নিশ্চয়ই জানো, সাদৃশ্য মানে হচ্ছে মিল খুঁজে পাওয়া। তাহলে দেখো সাদৃশ্য অনুমান কি। সাদৃশ্য অনুমান হচ্ছে আমাদের যুক্তিবিদ্যার একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। এরিস্টটলীয় যুক্তিবিদ্যা সাদৃশ্য অনুমান মোটামুটি একটু ধারণা লাভ করেছিল, কিন্তু এরিস্টটলের পর আর বর্তমান সময়ে এসে আমাদের যে মিল এবং জোসেফ এই সাদৃশ্য অনুমানকে আরেকটু আপডেট করেছেন, আরেকটু উন্নত করেছেন। সাদৃশ্য অনুমান সম্পর্কে আরো অনেক নতুন নতুন ধারণা দিয়েছেন। সাদৃশ্য অনুমান বলতে ওনারা বুঝিয়েছেন সাদৃশ্য অনুমানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সাদৃশ্য অনুমান গ্রিক শব্দ অ্যানালজি থেকে এসেছে। জোসেফ এবং মিল সাদৃশ্য অনুমান সম্পর্কে বলতে গিয়ে বলেছেন গ্রিক শব্দ অ্যানালজি থেকে সাদৃশ্য অনুমানের উৎপত্তি। তাহলে এই অ্যানালজি শব্দটা কোথা থেকে এসেছে? অ্যানালজি শব্দটা এসেছে অ্যানালোজিয়া থেকে। তাহলে আমরা বলতে পারি সাদৃশ্য অনুমানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যানালজি। সাদৃশ্য অনুমানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যানালজি, আর এই অ্যানালজি শব্দটি এসেছে গ্রিক শব্দ অ্যানালোজিয়া থেকে। তাহলে আমাদের সাদৃশ্য অনুমানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যানালজি, আর অ্যানালজি শব্দটি এসেছে গ্রিক শব্দ অ্যানালোজিয়া থেকে। তাহলে আমাদের সাদৃশ্য অনুমান হচ্ছে আমাদের প্রকৃত আরোহের একটা তৃতীয় স্তর, অর্থাৎ বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্য অনুমান। তাহলে সাদৃশ্য অনুমান আমাদের প্রকৃত আরোহের তৃতীয় স্তর। গ্রিক দার্শনিক এরিস্টটল কিন্তু সাদৃশ্য অনুমানকে বলেছেন একটা সম্বন্ধের একটা সমতা হিসেবে নির্দেশ করেছেন। আমাদের গ্রিক দার্শনিক এরিস্টটল বলেছেন সাদৃশ্য অনুমান হচ্ছে কোন জিনিসের একটা সম্বন্ধের সমতা। যুক্তিবিদ জোসেফ তার বিখ্যাত গ্রন্থ অ্যান ইন্ট্রোডাকশন টু লজিকের মধ্যে বলেছেন সাদৃশ্য অনুমান বলতে সাদৃশ্য অনুমানকে তিনি একটা সাদৃশ্য অর্থে প্রয়োগ করেছেন। গ্রিক দার্শনিক জোসেফ মিল আমাদের অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থে বলেছেন যে সাদৃশ্য অনুমান বলতে তিনি সাদৃশ্যকে একটা সম্বন্ধের সমতাকে বুঝিয়েছেন। অর্থাৎ আমরা অঙ্কের মধ্যে পড়েছিলাম না 1:2, 2:4, 4:6 এই জাতীয় একটা সমতাকে তিনি বুঝিয়েছেন, অর্থাৎ দুইটা জিনিসের মধ্যে মিল। তার মধ্যে 2-এর সাথে 1 এবং 2-এর সাথে 1 এবং 4-এর সাথে 2 এই সম্পর্কটাই হচ্ছে সাদৃশ্যমূলক। 2-এর সাথে 1, 1-এর সাথে 4 এই সম্পর্কটাই হচ্ছে সাদৃশ্যমূলক। অর্থাৎ তিনি বলেছেন যেমন 1:2, 2:2, 2:4 উনি বলেছেন এটাই। অর্থাৎ আমাদের জোসেফ বলছেন সাদৃশ্যকে তিনি একটা সম্বন্ধের সমতা হিসেবে যখন দেখিয়েছেন, অর্থাৎ অনুপাত হিসেবে বুঝিয়েছেন। তিনি সাদৃশ্য সমতাকে তিনি বলেছেন একটা অনুপাতের ধারা হিসেবে তিনি এইভাবে ব্যাখ্যাটা দিয়েছেন। অর্থাৎ যেমন আমরা অনেক সময় বলি না শিক্ষকের সাথে কি ছাত্রের একটা সম্পর্ক, পিতার সাথে পুত্রের সম্পর্ক, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক, ভাইয়ের সাথে বোনের সম্পর্ক, এই জাতীয় একটা সম্পর্ক, এই সম্পর্কটাই হচ্ছে আমাদের সাদৃশ্যমূলক অনুমান। তাহলে যেমন পিতার সাথে পুত্রের সম্পর্ক, পিতার দায়িত্ব কি পুত্রকে মানুষ করা, পুত্রের ভরণ পোষণ করা, স্বামীর দায়িত্ব কি স্ত্রীর ভরণ পোষণ করা, স্ত্রীর দায়িত্ব পালন করা, এইসব এইগুলোকে বলা হচ্ছে একটা সম্বন্ধের সমতা। তাহলে আমাদের মিল এবং জোসেফ এরিস্টটল সবাই বলেছেন একই কথা যে সাদৃশ্য অনুমান মানেই হচ্ছে সম্বন্ধের একটা সমতা।
যেমন ধরো যুক্তিবিদ্যার সাদৃশ্য অনুমান বলতে তাহলে বোঝায় দুইটা জিনিসের মধ্যে গুণকে বোঝায়। অর্থাৎ আমি ওদিন তোমাদের কতটা ক্লাসে বলেছিলাম, যেমন পৃথিবীতে মাটি পানি বায়ু আছে, মঙ্গল গ্রহেও মাটি পানি বায়ু আছে, পৃথিবীতে প্রাণী বাস করে, সুতরাং মঙ্গল গ্রহেও প্রাণী বাস করে। তাহলে এই যে পৃথিবীর সাথে প্রাণীর একটা যে সম্পর্ক, যে একটা সম্বন্ধের সমতা, এটাই হচ্ছে সাদৃশ্য অনুমান। অর্থাৎ দুইটা জিনিসের গুণ দেখে আমি আমি দুটা গুণ যাচাই করে আমি সিদ্ধান্তটা নিয়েছি। যেমন পৃথিবীতে মাটি পানি বায়ু আছে, এই অনুমানটা দেখে আমি মঙ্গল গ্রহে কিন্তু আমি যাইনি, কিন্তু মঙ্গল গ্রহে আমি ধারণা করছি যে মঙ্গল গ্রহে যেহেতু মানুষ বাস করছে বলছে, তাহলে নিশ্চয়ই তার পৃথিবীতে যেমন মাটি পানি বায়ু আছে, মঙ্গল গ্রহেও মাটি পানি বায়ু আছে। পৃথিবীতে প্রাণী বাস করে, মঙ্গল গ্রহেও প্রাণী বাস করে, মঙ্গল গ্রহেও প্রাণী বাস করে। তাহলে পৃথিবীতে মানুষ বাস করে, মঙ্গল গ্রহেও মানুষ বাস করে। তাহলে এই যে দুইটা জিনিসের সম্বন্ধে সমতা, এটাই হচ্ছে সাদৃশ্য অনুমান। অর্থাৎ দুটো জিনিসের মধ্যে মিল খুঁজে পাওয়া। যুক্তিবিদ মিলের মতে একাধিক বিষয়ে দুটি বস্তুর মধ্যে সাদৃশ্য বর্তমান থাকে। একাধিক বিষয়ে দুটি বস্তুর মধ্যে সাদৃশ্য বর্তমান থাকলে একটি বস্তুর সম্বন্ধে যদি সত্য হয়, তাহলে বাকিগুলো সম্পর্কেও সত্য বলে গণ্য হবে। অর্থাৎ যুক্তিবিদ যেমন ধরো একটা বিষয়ে যদি আমি দুটি বস্তুর মধ্যে সাদৃশ্য অনুমানে মিল খুঁজে পাই, একটা জায়গায় যদি আমি সত্য খুঁজে পাই, তাহলে আমি মনে করবো যে সবগুলো সত্য হবে। এটাই হচ্ছে মোটামুটি আমাদের সাদৃশ্য অনুমানের একটি ধারণা। তাহলে আমাদের সাদৃশ্য অনুমানের বৈশিষ্ট্য কি কি, সাদৃশ্য অনুমান কি কোন কোন বৈশিষ্ট্য দেখলে আমি সাদৃশ্য অনুমান বলে চিহ্নিত করতে পারবো। প্রথমত আমি সাদৃশ্য অনুমান চিহ্নিত করতে পারবো প্রথমত দেখে যে দুটো বস্তুর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, দুটো বস্তুর মধ্যে কোনো মিল আছে কিনা। ওরকম যদি আমি কোনো মিল খুঁজে পাই, তাহলে আমি এটাকে অবশ্যই ধরে নিব সেটা সাদৃশ্য অনুমান। তাহলে সাদৃশ্য অনুমানের বৈশিষ্ট্য আমি কিভাবে বুঝবো? প্রথম হচ্ছে এক নম্বর প্রশ্ন হচ্ছে সাদৃশ্য ভিত্তিক অনুমান। সাদৃশ্য ভিত্তিক অনুমান সাদৃশ্য ভিত্তিক, অর্থাৎ দুটো বস্তুর মধ্যে সাদৃশ্য থাকতে হবে। তাহলে সাদৃশ্য অনুমানে দুটি বিষয়ে জানা সাদৃশ্যের ভিত্তিতে নতুন কোনো বৈশিষ্ট্যের সাদৃশ্য অনুমান করা হয়। বলা হচ্ছে কি সাদৃশ্য অনুমানে দুটি বিষয়ের মধ্যে জানা সত্যের উপর ভিত্তি করে আমরা আরেকটা নতুন জানা সত্য উপলব্ধি করি। যেমন মানুষ ও উদ্ভিদের ক্ষেত্রে, যেমন আমি বলি মানুষ ও উদ্ভিদের ক্ষেত্রে মানুষের জন্ম মৃত্যু বৃদ্ধি আছে, তাহলে উদ্ভিদেরও কি জন্ম মৃত্যু বৃদ্ধি আছে। মানুষ জন্মগ্রহণ করে, উদ্ভিদও জন্মগ্রহণ করে, মানুষ মৃত্যুবরণ করে, উদ্ভিদও মৃত্যুবরণ করে। তাহলে এই যে মানুষের জীবন আছে, উদ্ভিদেরও জীবন আছে, এই দুটো বিষয় সাদৃশ্য করা, দুটো বিষয় সাদৃশ্য অনুমান করা, এটাই হচ্ছে কি সাদৃশ্য অনুমান। তাহলে সাদৃশ্য অনুমানের বৈশিষ্ট্য হচ্ছে কি, প্রথমত সাদৃশ্য অনুমানের দুটো বিষয়ের মধ্যে সাদৃশ্য অনুমানের দুইটা বস্তু থাকবে, দুইটা বস্তুর মধ্যে আমাকে একটা মিল খুঁজে দেখাতে হবে। সাদৃশ্য অনুমান এই জন্য হচ্ছে দুটি বিষয়ের মধ্যে জানা সাদৃশ্যের উপর ভিত্তি করে আমাকে আরেকটা জানা সাদৃশ্য উপলব্ধি করতে হবে। যেমন মানুষের জীবন আছে, উদ্ভিদেরও জীবন আছে, মানুষ জন্মগ্রহণ করে, উদ্ভিদও জন্মগ্রহণ করে, মানুষ মৃত্যুবরণ করে, উদ্ভিদও মৃত্যুবরণ করে। এভাবে দুটি বস্তুর মধ্যে যখন আমি মিল খুঁজে পাওয়ার পর একটা সিদ্ধান্ত নিব, সেটাই হচ্ছে সাদৃশ্য অনুমান। তাহলে আমি সাদৃশ্য প্রথম বৈশিষ্ট্য পেলাম একটা মিল খুঁজে পাওয়া। এরপর হচ্ছে প্রকৃত আরোহ। প্রকৃত আরোহ, প্রকৃত আরোহ। তাহলে দেখো সাদৃশ্য অনুমানকে কিন্তু প্রকৃত আরোহ বলা হয়, কারণ সাদৃশ্য অনুমানে একটা আরোহমূলক লম্ব থাকে। আমরা আগের ক্লাসে বলেছিলাম আরোহমূলক লম্ব হচ্ছে কি আরোহের প্রাণ। আরোহমূলক লম্ব যেখানে নাই সেইটাকে আমি কখনো প্রকৃত আরোহ বলতে পারবো না। তাহলে প্রকৃত আরোহ কোনটা? যেখানে জানা সত্য থেকে অজানা সত্য থাকবে, যেখানে জানাটুকু অজানা, পরীক্ষিত থেকে নিরীক্ষিত, এভাবে আমরা গমন করতে পারবো, অর্থাৎ লম্ব দিয়ে গমন করতে পারবো, সেটাকে হচ্ছে আরোহমূলক লম্ব। এই আরোহমূলক লম্ব হচ্ছে আমাদের আরোহের প্রাণ। তাহলে এই সাদৃশ্যমূলক অনুমানে কিন্তু আরোহমূলক লম্ব আছে, কারণ এখানে আমরা জানা সত্য থেকে আমরা অজানা সত্যে গমন করছি। অজানা সত্যে গমন করা মানে কি দেখো, যেমন আমি বলছি কি পৃথিবীতে মাটি পানি বায়ু আছে, মঙ্গল গ্রহে মাটি পানি বায়ু আছে। একটা জিনিস খেয়াল করে দেখবে, মঙ্গল গ্রহে মাটি পানি বায়ু আছে, এটা কিন্তু আমি দেখছি না, এটা কিন্তু আমার অজানা, এটা কিন্তু আমার জানাটা, এটা আমার কিন্তু অজানা একটা অনুমান। কারণ আমি এখানে পৃথিবীতে মাটি পানি আছে, বায়ু আছে, এটা অনুমান, এই অনুমানের উপর ভিত্তি করে আমি বলছি কি মঙ্গল গ্রহেও মাটি পানি বায়ু আছে, পৃথিবীতে প্রাণী বাস করে, মঙ্গল গ্রহেও প্রাণী বাস করে। এটা একটা অনুমান উপর, কারণ মঙ্গল গ্রহে আমি কখনো যাইনি বা মঙ্গল গ্রহে আমি কখনো চোখেও দেখিনি, কিন্তু এটার উপর অনুমানের উপর ভিত্তি করে আমি ওই জিনিসটা অনুমান করে বলছি। তাহলে এই জন্য বলা হচ্ছে সাদৃশ্য অনুমানে প্রকৃত আরোহ বলে, কারণ এখানে জানা থেকে অজানা গমনের একটা সুযোগ আছে। তাই ওই অজানা গমনের উপর ভিত্তি করে আমি একটা নতুন সিদ্ধান্ত গ্রহণ করি।
এই জন্য বলা হচ্ছে আরোহণ সাদৃশ্য অনুমানকে প্রকৃত আরোহণ বলা হয়। এখানে আরোহণ লম্ব আছে বলে। তাহলে এবার আমরা বলি সাদৃশ্য অনুমানের সিদ্ধান্ত হচ্ছে সম্ভাব্য। সাদৃশ্য অনুমানের সিদ্ধান্ত সম্ভাব্য। সাদৃশ্য অনুমানের সিদ্ধান্ত হচ্ছে সম্ভাব্য, কেননা সাদৃশ্য অনুমানে যেহেতু আমরা জানা থেকে অজানা সত্যে গমন করছি, এবং এখানে আমি সরাসরি এটা চোখে দেখছি না, আমি একটা জানা সত্যের উপর ভিত্তি করে অজানা সত্যকে জানছি, তাই এই অনুমানের সিদ্ধান্তটা হবে সম্ভাব্য, যেহেতু এটা আমি নিশ্চিত না। যেহেতু আমি একটা অনুমান করে বলছি, যেহেতু এটা অনুমানের উপর নির্ভরশীল, অনুমান করে বলছি যে পৃথিবীতে মাটি, পানি, বায়ু আছে, মঙ্গল গ্রহে মাটি, পানি, বায়ু আছে, এটা একটা অজানা সত্য। তাহলে যেহেতু এই সিদ্ধান্তটা আমি অজানা সত্যের উপর ভিত্তি করে গঠিত, তাই এর সিদ্ধান্তটা হবে সবসময় সম্ভাব্য। সাদৃশ্য অনুমানের সিদ্ধান্ত কখনো কিন্তু নিশ্চিত হয় না। এরপর দেখো কার্যকারণ সম্পর্কের ইঙ্গিত। সাদৃশ্য অনুমানে কিন্তু প্রত্যক্ষভাবে কার্যকারণ সম্পর্ক না থাকলেও পরোক্ষভাবে কিন্তু কার্যকারণ সম্পর্কে একটা ইঙ্গিত থাকে। এরপর হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। সাদৃশ্য অনুমানে কিন্তু আমরা যেহেতু একটা জানা সত্যের উপর অজানা সত্যে গমন করছি, তাই এই যে জানা সত্য যেটা জানছি সেটা হচ্ছে একটা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। তাই সাদৃশ্য অনুমানে কিন্তু অবশ্যই প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি কথাটা উল্লেখ থাকে। তাহলে এবার আসি আমরা সাদৃশ্য অনুমানকে কয় ভাগে ভাগ করা যায়। সাদৃশ্য অনুমানকে ভাগ করা যায়, সাদৃশ্য অনুমানকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে সাধু সাদৃশ্য অনুমান, এটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সাধু সাদৃশ্য অনুমান, দুই হচ্ছে অসাধু সাদৃশ্য অনুমান। তোমরা ভালো করে খেয়াল করো, এক হচ্ছে সাধু সাদৃশ্য অনুমান আর হচ্ছে অসাধু সাদৃশ্য অনুমান। তাহলে সাদৃশ্য অনুমানকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সাধু সাদৃশ্য অনুমান আর একটা হচ্ছে অসাধু সাদৃশ্য অনুমান। তাহলে সাধু সাদৃশ্য অনুমান কাকে বলে দেখো, আমরা জানি সাদৃশ্য অনুমান কাকে বলে। সাদৃশ্য অনুমান হচ্ছে দুটি বিষয়ের সাদৃশ্যের উপর ভিত্তি করে, দুটি বিষয়ের সাদৃশ্যের উপর ভিত্তি করে যে অনুমান করা হয় তাকে বলা হয় সাদৃশ্য অনুমান। তাহলে সাদৃশ্য অনুমান কাকে বলে, দুটি বিষয়ের উপর যে অনুমান, দুটি বিষয়ের সাদৃশ্যের ভিত্তিতে যে অনুমান করা হয় তাকে বলা হয় সাদৃশ্য অনুমান। সাদৃশ্য অনুমানকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সাধু সাদৃশ্য অনুমান আর একটা হচ্ছে অসাধু সাদৃশ্য অনুমান। তাহলে এবার আমরা দেখি সাধু সাদৃশ্য অনুমান কাকে বলে। তাহলে যে সাদৃশ্য অনুমানে কয়েকটি বিষয়ে মৌলিক, গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় বিষয়ের সাদৃশ্য বা মিল দেখিয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে বলা হয় সাধু সাদৃশ্য অনুমান। বলা হচ্ছে কি যে সাদৃশ্য অনুমানে কয়েকটি মৌলিক, গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং কয়েকটি বিষয়ে মিল বা সাদৃশ্য দেখানো হয় তাকে বলা হয় সাধু সাদৃশ্য অনুমান। অর্থাৎ যে সাদৃশ্য অনুমানে যে টপিকসগুলো নিয়ে আমরা আলোচনা করবো সেগুলো হতে হবে মৌলিক, গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়, প্রাসঙ্গিক এবং এরকম জাতীয় কয়েকটি বিষয়ে যদি মিল দেখানো হয় তাহলে তাকে আমি অবশ্যই সেটাকে সাধু সাদৃশ্য অনুমান বলবো। যেমন মানুষের মতো উদ্ভিদের জন্ম মৃত্যু বৃদ্ধি আছে, মানুষের মতো উদ্ভিদের জন্ম মৃত্যু বৃদ্ধি আছে, এখানে আমি কোনো অমৌলিক, অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় কোনো কথা আমি কিন্তু বলিনি, কারণ মানুষের মতো উদ্ভিদেরও কিন্তু ঠিকই জন্ম মৃত্যু বৃদ্ধি আছে। মানুষের মতো কিন্তু উদ্ভিদও কিন্তু বড় হয়। তাহলে মানুষের প্রাণ আছে, উদ্ভিদেরও প্রাণ আছে, মানুষের মতো কিন্তু উদ্ভিদেরও প্রাণ আছে, সুতরাং উদ্ভিদের প্রাণ আছে, সুতরাং আমি সিদ্ধান্ত নিব কি সুতরাং উদ্ভিদেরও প্রাণ আছে। তাহলে মানুষের মতো উদ্ভিদের জন্ম মৃত্যু বৃদ্ধি আছে, মানুষের প্রাণ আছে, সুতরাং উদ্ভিদেরও প্রাণ আছে, সুতরাং উদ্ভিদের প্রাণ আছে, এটা হচ্ছে আমি সিদ্ধান্ত। তাহলে এই উপরে দৃষ্টান্তে আমি মানুষ ও উদ্ভিদের মধ্যে যেই কথাগুলো বলেছি, যে মিলটা দেখিয়েছি, সবগুলো মিলে কিন্তু প্রয়োজনীয়, প্রাসঙ্গিক এবং মৌলিক। এখানে কিন্তু আমি কখনো কোনোটাই কিন্তু অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক, অবান্তর কোনো কিছু কিন্তু, অবাস্তব কোনো কিছু কিন্তু বলিনি। তাহলে এটাকে আমি অবশ্যই বলবো কি সাধু সাদৃশ্য অনুমান। তারপর অসাধু সাদৃশ্য অনুমান কাকে বলে, যেমন দুটি বিষয়ের মধ্যে যদি আমি কখনো অমৌলিক, অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক, অবান্তর বিষয়ে কোনো মিল দেখাই তাহলে সেটা হবে কি অসাধু সাদৃশ্য অনুমান। যেমন আমি যদি বলি মানুষের মতো রেডিও টেলিভিশনও মানুষের মতো রেডিও কথা বলে, হাসে, গান গায়, সুতরাং মানুষের প্রাণ আছে, সুতরাং রেডিও টেলিভিশনেরও প্রাণ আছে। তার এখানে আমি মানুষের সাথে রেডিওর যে তুলনামূলক সম্পর্কটা দিয়েছি সেটা কিন্তু ভিত্তিহীন।
মানুষের সাথে রেডিও যে তুলনাটা টিভির যে তুলনাটা দিয়েছে সেটা কিন্তু ভিত্তিহীন, কারণ মানুষের প্রাণ আছে, রেডিও কিন্তু প্রাণ নেই। মানুষ রেডিওর মধ্যে, রেডিও টেলিভিশনের যে মানুষ হাসে কাঁদে গান গায়, এটা কিন্তু টেলিভিশনের ভিতরের অংশ, এটা কিন্তু একটা ছবি, এটা কিন্তু বাস্তব না। কিন্তু আমি যদি মানুষের সাথে রেডিও, আমি যদি বলে মানুষ হাসে কাঁদে গান গায়, রেডিও টেলিভিশনও হাসে কাঁদে গান গায়, মানুষ কথা বলে, গ্রামোফোনও কথা বলে। তাহলে আমি যদি এভাবে যদি করি, যেমন রুমেল ও জামাল দুই বন্ধু, তার গায়ের রং উচ্চতা ফর্সা শ্যামলা কালো, রুমেলের গায়ের রং উচ্চতা ফর্সা শ্যামলা কালো। এভাবে কিন্তু কখনো হয় না, একই মানুষ একই রকম কখনো হয় না। মানুষ রুমা হাসে, ঝুমাও হাসে, এভাবে যদি আমি কখনো অবাস্তব মিল দেখাই, রুমার আব্বা তাড়াতাড়ি মারা গেল, ঝুমার আব্বা তাড়াতাড়ি মারা যায়, এভাবে যদি আমি কখনো অবাস্তব অবান্তর বিষয়ে অমৌলিক কোনো কিছু বিষয়ে মিল দেখাই, তাহলে সেটা হবে অসাধু সাদৃশ্য অনুমান। তাহলে আজকে তোমাদেরকে আমি যেটা পড়িয়েছিলাম সাদৃশ্য অনুমান সম্পর্কে, সাদৃশ্য অনুমান হচ্ছে, আমি আবার আরেকটু রিভিউ দিচ্ছি। সাদৃশ্য অনুমান হচ্ছে দুটি বিষয়ের মধ্যে সমতা, অর্থাৎ দুটি বিষয়ের মধ্যে মিল খুঁজে পাওয়া, অর্থাৎ দুটি বিষয়ের মধ্যে যে সাদৃশ্য অনুমান করা হয় সেটাকে, যে দুটি বিষয়ের মধ্যে যে মিল খুঁজে পাওয়া হয়, যে মিল খুঁজে যে অনুমান করা হয় তাকে বলা হয় সাদৃশ্য অনুমান। সাদৃশ্য অনুমানের বৈশিষ্ট্য তো আমি একটু আগে বললাম, সাদৃশ্য অনুমান দুই প্রকার, সাদৃশ্য অনুমান হচ্ছে সাধু সাদৃশ্য অনুমান, অসাধু সাদৃশ্য অনুমান। আশা করি তোমরা সাদৃশ্য অনুমান সম্পর্কে মোটামুটি বুঝতে পেরেছো, বাড়িতে বসে একটু চর্চা করবে এবং এই সাদৃশ্য অনুমান সম্পর্কে তোমাদের যে উদ্দীপকগুলো আছে এভাবে উদ্দীপকগুলো একটু চর্চা করবে। আশা করি তোমরা ফলপ্রসূ হবে। নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি আরেকটা টপিকস নিয়ে আলোচনা করবো। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।